মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল, চারদিক ঘুটঘুটে অন্ধকার, আর ঠিক তখনই হাতের কাছে থাকা স্ক্রিনের আলোতে চোখটা আটকে গেল। আমাদের সবার সাথেই এমনটা কখনো না কখনো হয়েছে, তাই না? মনে হয় আর একটুক্ষণ স্ক্রল করলেই হয়তো নতুন বা মজার কিছু পাওয়া যাবে। কিন্তু আপাত দৃষ্টিতে খুব সাধারণ মনে হওয়া এই অভ্যাসটির পেছনে আসলে লুকিয়ে আছে বিশাল এক মনস্তাত্ত্বিক কারসাজি। আজকের এই আয়োজনে আমরা জানব কিভাবে এই ডিজিটাল জগৎ থেকে আমাদের নিজেদের মস্তিষ্ককে পুনরুদ্ধার করা যায়। আর মাত্র একবার স্ক্রল করব, এই একটা ভাবনা থেকে অনন্ত স্ক্রলিংয়ের শূন্যতায় কিভাবে যে ঘণ্টার পর ঘণ্টা হারিয়ে যায় ভাবলে অবাক হতে হয়। মনে হয় যেন সময়ের কোনো অস্তিত্বই নেই। স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার সময় আমাদের মস্তিষ্ক অবচেতনভাবেই নতুন কিছু দেখার আশায় অপেক্ষা করতে থাকে। সত্যি বলতে এটা শুধু সাধারণ কোনো বদঅভ্যাস নয়, বরং এটা হলো মধ্যরাতের এক নীরব সতর্কতা। এটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের মনোযোগ আসলে আমাদের নিজেদের নিয়ন্ত্রণেই নেই। তো চলুন বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। স্ক্রিনের পেছনে থাকা প্রযুক্তি কোম্পানিগুলোর কারিগররা কিন্তু কোনো জাদুকর নন। তারা বরং আমাদের নিউরোকেমিক্যাল বাস্তবতাকে নিখুঁতভাবে হ্যাক করতে শিখে গেছেন। নির্দোষ মনে হওয়ার নোটিফিকেশন, একটা ছোট লাইক বা শেয়ারের আড়ালে লুকিয়ে আছে এমন একটা সিস্টেম যা একেবারে ইচ্ছাকৃতভাবে আমাদের স্বাভাবিক মনোযোগকে শুষে নিচ্ছে। আজকের এই বিশ্লেষণে মোট 5টি বিষয় থাকছে। শুরুতেই থাকছে মধ্যরাতের সতর্কতা, এরপর ডোপামিনের ফাঁদ, তারপর এঙ্গেজমেন্টের কারসাজি এবং বৈধতার লুপ, আর একদম শেষে থাকছে ডিজিটাল মিনিম্যালিজম চ্যালেঞ্জ, যার মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার উপায়গুলো জানা যাবে। প্রথম পর্ব, মধ্যরাতের সতর্কতা, আমাদের মনোযোগের অদৃশ্য নিয়ন্ত্রণ। ফোনে আসা ছোট ছোট ওই টুংটাং শব্দ বা অ্যালার্টগুলো কিন্তু মোটেও কাকতালীয় নয়। সোশ্যাল মিডিয়ার সাথে আমাদের মস্তিষ্কের এই যে সম্পর্ক, এটা বর্তমান সময়ের অন্যতম তাৎপর্যপূর্ণ একটা মনস্তাত্ত্বিক ঘটনা। প্রতিদিন স্ক্রিনের সাথে আমাদের এই যে লড়াই, এটা আসলে যুগের সবচেয়ে বড় মানসিক চ্যালেঞ্জ, যা নিয়ে আরও জোরালো আলোচনা হওয়াটা এখন সময়ের দাবি। দ্বিতীয় পর্ব, ডোপামিনের ফাঁদ, আনন্দের অণু মিথের বাইরে। বিজ্ঞানের ভাষায় ডোপামিনকে সাধারণত আমরা আনন্দের অণু বা প্লেজার মলিকিউল হিসেবেই চিনে থাকি, কিন্তু এটা আসলে ডোপামিনের আসল কাজকে আড়াল করে দেয়। ডোপামিন শুধু আনন্দ পাওয়ার নির্দেশক নয়, বরং এটি একটি মোটিভেশনাল সিগন্যাল। সহজ কথায়, যখন কোনো পুরস্কার পাওয়ার প্রত্যাশা তৈরি হয়, ঠিক তখনই মস্তিষ্কের ডোপামিন নির্গত হয়। মানে আনন্দ পাওয়ার মুহূর্তে নয়, বরং আনন্দ পাওয়ার আশাতেই ডোপামিন আমাদের চালিত করে। ধরুন একটা সাধারণ লাইক কিভাবে ব্রেইনে প্রভাব ফেলে। প্রথমে নোটিফিকেশনের শব্দ শুনেই একটা প্রত্যাশা তৈরি হয় আর ডোপামিন রিলিজ হয়। এরপর যখন লাইকটা দেখা যায়, মস্তিষ্ক সেটাকে পুরস্কার হিসাবে প্রসেস করে। এই ঘটনাটা বারবার ফোন চেক করার অভ্যাসকে আরও পাকাপোক্ত করে দেয়, আর এভাবেই তৈরি হয় এক অন্তহীন আকাঙ্ক্ষার চক্র, যেখানে মস্তিষ্ক সারাক্ষণ পরবর্তী ডিজিটাল পুরস্কার খোঁজার জন্য মরিয়া হয়ে থাকে। তৃতীয় পর্ব, এনগেজমেন্টের কারসাজি, অ্যাটেনশন ইকোনমিতে স্বাগতম। বর্তমানে আমরা মূলত একটা মনোযোগভিত্তিক অর্থনীতিতে বাস করছি। এখানে প্ল্যাটফর্মগুলো আমাদের পকেটে থাকা ক্যাসিনোর স্লট মেশিনের মতো কাজ করে। এই যে ইনস্টাগ্রামের ভিজুয়াল কাউন্টার বা টিকটকের ইনফিনিট ফিড, এগুলো এমনভাবে সাজানো যে কখন ভালো লাগার অনুভূতিটা আসবে তা আগে থেকে বোঝা যায় না। আর ঠিক এই অনিশ্চয়তাই আসক্তির ঝুঁকিকে একদম চরম পর্যায়ে নিয়ে যায়। চতুর্থ পর্ব, বৈধতার লোভ, মানুষের অনুমোদনের পরিমাপ। মানুষের স্বভাবই হল সমাজে গ্রহণযোগ্যতা খোঁজা, আর সোশ্যাল মিডিয়া এই সহজাত প্রবৃত্তিটাকে ডিজিটালাইজ করে ফেলেছে। একদিকে চলছে পুল টু রিফ্রেশ আর অসীম স্ক্রোলিংয়ের ডোপামিন লুপ, যেখানে লাইক কমেন্ট দিয়ে সামাজিক অবস্থান মাপা হয়। অন্যদিকে এর খুব চমৎকার একটা সমাধান আছে, আর তা হল ডিজিটাল মিনিমালিজম। গবেষণায় দেখা গেছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার দিনে মাত্র 30 মিনিটে সীমাবদ্ধ রাখলে তা ম্যাজিকের মতো একাকিত্ব আর বিষণ্ণতা কমিয়ে দেয়। পঞ্চম পর্ব, ডিজিটাল মিনিমালিজম চ্যালেঞ্জ, আমাদের স্বায়ত্তশাসন পুনরুদ্ধার। এই চ্যালেঞ্জটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নয়, বরং নিজেদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার একটা উপায়। কাজগুলো খুব সহজ। প্রথমত, নোটিফিকেশন অফ করে দেওয়া, যাতে ওই প্রত্যাশামূলক সংকেতগুলো মনোযোগ নষ্ট করতে না পারে। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ার জন্য দিনে ঠিক 30 মিনিটের একটা সময় বেঁধে দেওয়া।
আর হ্যাঁ, খুব দারুণ একটা ট্রিক হলো স্ক্রিনকে সাদা কালো বা গ্রে স্কেল করে রাখা। এতে ফোনের প্রতি আকর্ষণ অনেকটাই কমে যায়। পাশাপাশি খাবার টেবিল ও শোবার ঘরকে নো ফোন জোন হিসেবে ঘোষণা করা যায়। আর ফোন ব্যবহারের ওই বেঁচে যাওয়া সময়টাতে যদি বই পড়া বা হালকা একটু ব্যায়াম করা যায়, তাহলে তার রীতিমতো জাদুকরী প্রভাব ফেলে। সমাজবিজ্ঞানী জোনাথন হাইডেটার একটা কথা এখানে না বললেই নয়। তিনি বলেছেন, আমরা পর্যাপ্ত সম্মতি ছাড়াই একটি পুরো প্রজন্মের মানসিক স্বাস্থ্যের ওপর একটি জনসংখ্যা স্তরের পরীক্ষা চালিয়েছি। কথাটা ভাবলে আসলেই গা শিউরে ওঠে। মনোযোগের এই অর্থনীতি আমাদের অজান্তে একটা পুরো প্রজন্মের নিউরোকেমিস্ট্রির ওপর কত বিশাল প্রভাব ফেলছে, এটা তারই প্রমাণ। তো একেবারে শেষ পর্যায়ে এসে একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কি অনন্তকাল ধরে অ্যালগরিদমকেই আমাদের মস্তিষ্ক আর সময় নিয়ন্ত্রণ করতে দেব, নাকি এখন সময় এসেছে এই লুপ থেকে বেরিয়ে এসে মনোযোগের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে নেওয়ার? সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে। এই ছোট ছোট চ্যালেঞ্জগুলো গ্রহণ করার মাধ্যমেই কিন্তু আমাদের সময় এবং মন উভয়কেই পুনরুদ্ধার করা সম্ভব। আজকের এই আয়োজনের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।